তো প্রিভিয়াসলি আমরা মিড টার্মের পরে মিড টার্মের আগে যেগুলি দেখেছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে বিভিন্ন মডেলস গুলি সম্পর্কে আলোচনা করা হয়েছিল ইন ডিটেলস। বেশ কয়েকটা ক্লাস নিয়ে আমরা এই যে ডিফারেন্ট টাইপস অফ মডেলস, এই মডেলস গুলো আলোচনা হয়েছিল। দেন সফটওয়্যার ম্যানেজমেন্ট, যেখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট কি, প্রজেক্ট ম্যানেজারের অ্যাক্টিভিটিস কি, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউজ করার জন্য বেশ কিছু টুলস আছে, তার ভিতরে দুইটা টুলস আমরা দেখেছিলাম। আর এরপরে আমরা সফটওয়্যার ম্যাট্রিক্সটাকে স্কিপ করে প্রজেক্ট প্ল্যানিং এবং রিস্ক ম্যানেজমেন্ট এই দুইটা চ্যাপ্টার পড়েছিলাম। তো আজকে আমরা সফটওয়্যার ম্যাট্রিসেস, যেটা সফটওয়্যার পরিমাপ করা, সেই বিষয়টা থেকে শুরু করব। এবং এরপরে হচ্ছে এটা হয়তো একটা ক্লাসে আজকে আলোচনা করব, প্রথম থেকে কয়েকটা পার্ট। তারপরে নেক্সট ক্লাসে আমরা আরো কিছু কন্টেন্ট আছে, সেগুলি ওয়ান বাই ওয়ান শেষ করতে হবে, কারণ তোমরা ভালো করে জানো যে আমাদের ফাইনাল এক্সাম হচ্ছে মার্চের 5 তারিখ থেকে। সো খুব বেশি সময় আমাদের হাতে নেই, হয়তো আর 3টা ক্লাস থাকতে পারে। এরকম টাইমের মধ্যে আমরা মোটামুটি যতটুকু কভার করতে পারি, দ্যাট উইল বি ইওর সিলেবাস। সো নাও কাম টু সফটওয়্যার। পরীক্ষা কি অনলাইনে হওয়ার সম্ভাবনা আছে স্যার? ইটস ডিপেন্ডস অন ম্যানেজমেন্ট। যদি সিচুয়েশন এরকমই থাকে, মানে সিচুয়েশন মিন্স কোভিড পরিস্থিতি যদি এরকম হচ্ছে বেশি থাকে, তাহলে তো অনলাইনে হওয়ার সম্ভাবনাটাই বেশি। বাট আই এম নট শিওর। হ্যাঁ, আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না যে অনলাইনে হবে না অফলাইনে হবে, সময় মতো জেনে যাবে আর কি। সিচুয়েশনের উপরে বেস করে তোমরাও আইডিয়া করতে পারবা যে যদি ক্যাম্পাসই না খুলে, তাহলে ক্যাম্পাস খোলার তো আগে নোটিশ দিবে, দেন তো পরীক্ষা হচ্ছে অফলাইনে হওয়ার কথা। তো যাই হোক, এটা সময়ের ব্যাপার, সময় হয়তো আরো 7 দিন 10 দিন পরে জানতে পারবে। So what is software matrices? Matrices means হচ্ছে ম্যাট্রিক্স এর ফুল ফর্ম matrices. Software metric হচ্ছে is a measure. Metric means হচ্ছে পরিমাপ করা, পরিমাপক। পরিমাপ is the measure of software characteristics which are measurable or countable. মানে সফটওয়্যারের যে পরিমাপগুলিকে কাউন্ট করা যায় এবং ওইটা নাম্বার এক্সপ্রেস করা যায়, যে ভ্যালু হচ্ছে এত ইন এ নাম্বার, দ্যাট ইজ দ্য সফটওয়্যার ম্যাট্রিক্স। এন্ড কি কি পরিমাপ করা যায় সেইগুলি আমরা ওয়ান বাই ওয়ান আসবে, নিচে আজকের আলোচনাতেই আসবে। সফটওয়্যার ম্যাট্রিক্স আর ভ্যালুয়েবল ফর মেনি রিজন, ইনক্লুডিং মেজারিং দ্য সফটওয়্যারের পারফরমেন্স, প্ল্যানিং ওয়ার্ক আইটেমস, মেজারিং প্রোডাক্টিভিটি এন্ড মেনি মোর। আমরা বেসিক্যালি দেখছিলাম হচ্ছে জাভা টি পয়েন্ট থেকে। জাভা টি পয়েন্টের পাশাপাশি আরেকটা হেল্পফুল সাইট থেকেও আজকে দেখাবো, যে সাইট থেকে তোমরাও চাইলে দেখতে পারো। আমি যেখান থেকে দেখাবো সেই লিংকটা আজকে চ্যাটে দিয়ে দিব, তোমরা চাইলে কপি করে লিংকটা কপি করেও রাখতে পারো। ওখান থেকেও পরবর্তীতে যদি দেখো যে এই ডিসকাশন সেম ডিসকাশন বাট একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা, তো আই থিংক যেটা যেখান থেকে ভালো আমি সেখান থেকে দেখানোর চেষ্টা করব। So within the software development process, many matrices are all connected. মানে অনেকগুলি প্রসেস এর মধ্যে কানেক্টেড আছে। যেরকমটা আমাদের এই যে আমরা যদি নিচে ক্লাসিফিকেশনটা পড়ি, সে ক্লাসিফিকেশন থেকে ম্যাট্রিক্সকে কত ভাগে ভাগ করা যাচ্ছে এবং কি কি ভাবে পরিমাপ করা হচ্ছে সেই বিষয়গুলি আমরা দেখব। So software metrics are similar to 4 functions of management. এই 4 functions হচ্ছে এক প্ল্যানিং, অর্গানাইজেশন, কন্ট্রোল আর ইমপ্রুভমেন্ট। তো এই সফটওয়্যারের মেজার আমরা যদি এখান থেকেও দেখি যে আমরা এই সাইটটা হচ্ছে গ্রিক্স ফর গ্রিক্স। অনেকে হয়তো শুনেছো, এই সাইটটাও টিউটোরিয়াল সাইট হিসাবে খুবই জনপ্রিয়। গ্রিক্স ফর গ্রিক্স, ইটস সিম্বল ইজ হিয়ার, গ্রিক্স ফর গ্রিক্স। এখান থেকে আমরা যদি সফটওয়্যারের মেজারমেন্ট বিষয়টাকে কি দেখি, আমরা কেন সফটওয়্যার মেজারমেন্ট দরকার, তো আমরা সেটার পাশাপাশি এখন এই যে ম্যাট্রিক্স এর মধ্যে যে ফাংশনস গুলি, দেয়ার আর 4 ফাংশনস রিলেটেড টু সফটওয়্যার ম্যাট্রিক্স, যে চারটার কথা বলছিলাম, প্ল্যানিং, অর্গানাইজিং, কন্ট্রোলিং এন্ড ইমপ্রুভিং। এই চারটা ক্ষেত্রে আমাদের পরিমাপ করার দরকার হয়। Now come to the classification of software matrices. Software matrix can be classified into main 2 types.
but actually there are three types. Main two types টা কি? First one is product matrix, second one is process matrix, and there is another type that is project matrix. প্রজেক্ট ম্যাট্রিক্সটাকে এখানে মেন ক্যাটাগরির মধ্যে ক্লাসিফাই না করে এই ক্লাস নোটের ভেতরে পরবর্তীতে নিচের দিকে প্রজেক্ট ম্যাট্রিক্সকে আলাদাভাবে দেখাচ্ছে। কোন কোন ক্ষেত্রে এই যে সফটওয়্যার ম্যাট্রিক্স এটাকে দেখা যাচ্ছে দুই ভাগে ভাগ করছে, এক প্রোডাক্ট ম্যাট্রিক্স আর এক হচ্ছে প্রসেস ম্যাট্রিক্স, পাশাপাশি থার্ড ওয়ানে প্রজেক্ট ম্যাট্রিক্স কেও রাখা হয়েছে। আমরা যদি এখানে দেখি এরা কি করেছে, এখানেও হ্যাঁ এই যে ক্লাসিফিকেশনে এখানে এই যে প্রজেক্ট ম্যাট্রিক্স কে এর মধ্যে ইনক্লুড করে দিয়েছে, যদিও বলছে দেয়ার আর টু টাইপস অফ সফটওয়্যার ম্যাট্রিক্স, বাট তিনটা এখানে লিখছে। তো টু আর দ্য মেইন টাইপস। ফার্স্ট ওয়ান ইজ প্রোডাক্ট এন্ড সেকেন্ড ওয়ান ইজ প্রসেস ম্যাট্রিক্স। তো প্রোডাক্ট ম্যাট্রিক্স কে আবার বেশ কিছু ভাগে ভাগ করা হয়েছে, প্রসেস ম্যাট্রিক্স কে আর ক্লাসিফাই করা হয় নাই। আচ্ছা, প্রোডাক্ট ম্যাট্রিক্স কে আমরা হচ্ছে যেটা ভাগ করছি ফার্স্টে এটাকে আলাদা টু, আমরা এইটাকে একটু দেখি তারপরে এটা ডেসক্রিপশনে আসছি। প্রোডাক্ট ম্যাট্রিক্স কে যে নতুন দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক কে আবার কিছু ক্লাসিফাই করা হয়েছে 7-8 রকম ভাবে, কিন্তু ডাইনামিক কে আর ক্লাসিফাই করা হয় নাই। তো স্ট্যাটিক ম্যাট্রিক্স হচ্ছে সাইজ, ডিজাইন, কন্ট্রোল ফ্লো, ইনফরমেশন, ওয়েটেড, ডেটা স্ট্রাকচার, সফটওয়্যার সায়েন্স এন্ড টেস্ট অ্যাবিলিটি, এই অনেকগুলি ভাগে বেসিক্যালি 8টা ভাগে ভাগ করেছে। এবং এই 8 ভাগের মধ্যে থেকে আবার আমরা যদি হচ্ছে সাইজ ম্যাট্রিক্স কে কম্পেয়ার করি, সাইজ অফ দ্য প্রোগ্রাম, তো সাইজটাকে আবার ভাগ করছে আমাদের এলওসি দ্যাট ইজ লাইন অফ কোড, দ্যাট ইজ টোকেন কাউন্ট, কতগুলি টোকেন আমাদের আসছে, এন্ড ফাংশন কাউন্ট, হাউ মেনি ফাংশনস আর ইউজড ইন দ্য প্রোগ্রাম। আর এরপরে ডিজাইনকে কোনো ক্লাসিফাই করা হয়নি। কন্ট্রোল ফ্লো কে আমরা এসে নিচে এখানে ভাগ করে দেখানো হচ্ছে, দিস আর দা কন্ট্রোল ফ্লো। তো এখানে অল আর দা পয়েন্টস আর ফাংশন কাউন্ট, মানে আলাদা আলাদা ফাংশন কাউন্ট গুলিকে, বিভিন্ন রকম ফাংশন থাকতে পারে, তো ক্যাটাগরি ওয়াইজ ফাংশন গুলিকে কাউন্ট করা হচ্ছে। এবং আমরা যখন ওই যে মেজারমেন্টটা যখন নাম্বারে কনভার্ট করে দেখবো, একটা রিয়েল এক্সাম্পল, একটা প্রোগ্রামের ভিতরে রিয়েল এক্সাম্পল দিয়ে দেখবো, তখন আমাদের কাছে এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হবে। সে পয়েন্টটা আমাদের নেক্সটে আসবে। তো আমরা এরপরে হচ্ছে এই ইনফরমেশন ম্যাট্রিক্স কে হেনরি এন্ড কাফুরা এই একটা নামে ভাগ করা হয়েছে, এই হচ্ছে মেইনলি এটার ক্লাসিফিকেশন। তো আমরা যদি প্রোডাক্ট ম্যাট্রিক্সটা কি সেটাকে নিয়ে একটু কথা বলি, তাহলে দিস আর দ্য মেজার্স অফ ভ্যারিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ সফটওয়্যার প্রোডাক্ট। সফটওয়্যার যে প্রোডাক্টটা, সফটওয়্যার তো ইজ এ প্রোডাক্ট, তো এই প্রোডাক্টের ভ্যারিয়াস ক্যারেক্টারিস্টিক্স কে মেজার করা হচ্ছে প্রোডাক্ট ম্যাট্রিক্স এর মধ্যে। and two important software characteristics are size and complexity of the software and quality and reliability of the software. এই দুইটা টাইপ মেইনলি। আর প্রসেস ম্যাট্রিক্স কি হচ্ছে, there are measure of various characteristics of software development process, for example the efficiency of the fault detection, and there are used to measure the characteristics of methods, techniques and tools that are used for developing software. সফটওয়্যার যে ডেভেলপ করার সময় যে মেথড, টেকনিক্স এবং টুলস গুলিকে নিয়ে কাজ করা হচ্ছে, সেইগুলির মেজারমেন্ট করা হচ্ছে প্রসেস ম্যাট্রিক্স এর মধ্যে আসে। আমরা এই সাইডটা থেকেও পাশাপাশি যদি একটু দেখি, আমাদের এখানে উপরে what are the needs of software management, সফটওয়্যার ম্যানেজমেন্টের প্রয়োজনটা কি। তো সফটওয়্যার ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা, এখানে কিছু প্রয়োজনীয়তা আছে, সেগুলিকে একটু আমরা একটু জাস্ট রিডিং দিয়ে নিব, তাহলে হবে, খুব ডিফিকাল্ট কিছু না। and characteristics, what are the some characteristics of software matrix, সফটওয়্যার ম্যাট্রিক্স এর ক্যারেক্টারিস্টিক্স গুলি কি সেগুলিকে একটু আমরা দেখব। আর ক্লাসিফিকেশন তো আমরা দেখছিলাম। সো এটার পরে ক্লাসিফিকেশন পরে আমরা যেটা আসছে যে what are the types of matrix। তো টাইপকে আমরা এখানে 4টা ভাগে ভাগ করছে। ফার্স্ট ওয়ান ইজ ইন্টারনাল ম্যাট্রিক্স। ইন্টারনাল ম্যাট্রিক্স আর দ্য ম্যাট্রিক্স ইউজড ফর measuring properties that are viewed to be of greater importance to a software developer. For example, lines of codes measure kora, that is internal matrix. আর external matrix এর মধ্যে আসছে কি, external matrix are the matrix used for measuring
properties that are viewed to be of greater importance to the user. মানে ইউজারের যে ইউজারের যে হচ্ছে গ্রেটার ইম্পর্টেন্স আসছে সেইটার উপরে বেস করে, লাইক প্রবাবিলিটি, রিলায়েবিলিটি, ইটস হচ্ছে সফটওয়্যার ফাংশনালিটি, ইউজেবিলিটি, এইগুলির উপরে বেস করে যে মেজারমেন্ট করা হচ্ছে দ্যাট ইজ এক্সটার্নাল। ইন্টারনালটা হচ্ছে আমাদের কোডের উপরে বেস করে, জাস্ট কোড গুলি মানে কত লাইন অফ কোড এইটা মেজার করে সেইটার উপরে আমাদের ইন্টারনাল ম্যাট্রিক্সটা বের করা হচ্ছে। এটার বিভিন্ন ভ্যালু আছে, সেই ভ্যালু গুলি দিয়ে বের করতে হয়। কিছু শর্ট কিছু ফর্মুলাও আছে, আমাদেরকে ফর্মুলা গুলিকে একটু মেমোরাইজ করে রাখতে হবে, কারণ ফর্মুলার মধ্যেই আমরা হচ্ছে ডিফারেন্ট প্রোগ্রামের যে মেজারমেন্ট গুলি সেগুলিকে কাউন্ট করে ফর্মুলার ভিতরে বসালেই আমাদের অ্যাকচুয়ালি রেজাল্টটা আসে। আর থার্ড ওয়ান ইজ দ্য হাইব্রিড ম্যাট্রিক্স। হাইব্রিড মিন্স তো আমরা বুঝি যে মিক্স আর কি, আমাদের মিক্স টাইপের কিছু। সো হাইব্রিড ম্যাট্রিক্স আর দ্য ম্যাট্রিক্স দ্যাট কম্বাইন প্রোডাক্ট, প্রসেস এন্ড রিসোর্স ম্যাট্রিক্সেস। প্রোডাক্ট, প্রসেস এবং রিসোর্স ম্যাট্রিক্স এইগুলিকে মিক্স করে কম্বাইন করে যে ম্যাট্রিক্স, দ্যাট ইজ দ্য হাইব্রিড। ফর এক্সাম্পল, কস্ট পার এফপি, হোয়ার এফপি স্ট্যান্ডস ফর ফাংশন পয়েন্ট মেট্রিক। এফপি মানে হচ্ছে ফাংশন পয়েন্ট, তো কস্ট পার এফপি প্রত্যেকটা ফাংশন পয়েন্টের জন্য কত কস্ট আসছে সেইটা মেজার করা। এন্ড লাস্টে এখানে আসছে প্রজেক্ট ম্যাট্রিক্স, যেটাকে আমরা একটু আগে বলছিলাম যে এই মেন তিনটা টাইপের সাথেই অ্যাড করে নেওয়া যায়, দ্যাট ইজ অ্যানাদার টাইপ, প্রজেক্ট ম্যাট্রিক্স। সো প্রজেক্ট ম্যাট্রিক্স আর দ্য ম্যাট্রিক্সেস ইউজড বাই দ্য প্রজেক্ট ম্যানেজার টু চেক দ্য প্রজেক্টস প্রোগ্রেস। প্রজেক্টের কতটুকু প্রোগ্রেস হয়েছে সেটা প্রজেক্ট ম্যানেজার কিভাবে মেজার করবে। যেমন এই যে আমরা বিভিন্ন কাজ, বিভিন্ন বড় বড় কাজের কে আমরা প্রজেক্ট হিসাবে ধরে সেই প্রজেক্টের কত পার্সেন্ট ডান হয়েছে, তো সেইটাকে কিভাবে মেজার করা হয় তার প্যারামিটার গুলি আসছে প্রজেক্ট ম্যাট্রিক্স এর মধ্যে। Data from the past projects are used to collect various matrices like time and cost, and these estimates are used as a base of new software. Previous যে কাজগুলি করা হয়েছে সেইটা থেকে কিছু ডেটা, ম্যাট্রিক্স ডেটা কালেক্ট করে সেইটা নিয়ে কম্পেয়ার করেও এখান থেকে নতুন সফটওয়্যারের উপরে অ্যাপ্লাই করে করা যায়। কারণ একটা ট্রেন্ড থাকে যে এই টাইপের কাজ করতে, এই টাইপের কাজে এতটুকু সময় আমার প্রিভিয়াসে লেগেছে, সো আমরা ধরে নিতে পারি যে প্লাস মাইনাস সাম পার্সেন্ট অতটুকু সময় বা অতটুকু কস্ট আমাদের প্রয়োজন হবে এখন করতে গেলে। নোট দ্যাট as the project proceeds, the project manager will check its progress from time to time and will compare the effort, cost and time with the original effort, cost and time. Also understand that these matrices are used to decrease the development cost from efforts and risk, and the project quality can also be improved. As quality improves, the number of error, time as well as cost required and also reduced. কিছু অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজের কথা বলা হয়েছে এখানে, লিস্ট অফ সাম অ্যাডভান্টেজেস আর হিয়ার এন্ড অলসো সাম ডিসঅ্যাডভান্টেজেস আর হিয়ার। সো ম্যাট্রিক্সের উপরে মোটামুটি আমরা এই বিষয়গুলিকেই আমরা আলোচনা করছি। তো কিছু অ্যাডভান্টেজ, আমরা কয়েকটা অ্যাডভান্টেজ সম্পর্কে একটু যদি দেখি, যে কম্পারেটিভ স্টাডি অফ ভ্যারিয়াস ডিজাইন মেথোডোলজি অফ সফটওয়্যার সিস্টেমস, মানে কম্পারেটিভ স্টাডি ইজ পসিবল অফ ভ্যারিয়াস ডিজাইন মেথোডোলজি অফ সফটওয়্যার সিস্টেমে। আমাদের কাছে যদি প্রিভিয়াস একটা ডেটা ট্রেন্ড থাকে, সেই ডেটা ট্রেন্ডের সাথে কম্পেয়ার করে আমি নিউ সফটওয়্যার গুলিকেও নিয়ে মেজার করতে পারি সফটওয়্যার ম্যাট্রিক্সের মাধ্যমে। মানে আমার প্রিভিয়াস কিছু মেজারমেন্ট করা আছে, তাহলে এই যে মেজারমেন্ট করা আছে সেই মেজারমেন্টটা তো আমাদেরকে হেল্প করছে যে নেক্সটে আমরা কোনো প্রজেক্ট করার সময় আমাদের এফোর্টটা, কস্টটা এবং টাইমটা এগুলিকে কাউন্ট করার জন্য। For analysis, comparison and critical study of different programming languages concerning their characteristics, and in comparing and evaluating the capabilities and productivity of people involved in software development.
So in comparing and evaluating the capabilities and productivity of people involved in the software development. Next one is in the preparation of software quality specification and in the verification of compliance of software system requirements and specification. বেশ কিছু পয়েন্ট এখানে আছে, আমরা কয়েকটা পয়েন্টকে খেয়াল রাখার চেষ্টা করব। ইন ডিটেইলসে সবগুলি আসছি না। It's now come to some disadvantages, কিছু অসুবিধাও আছে এটার। যেমন the application of software metrics is not always easy. In some case it is difficult and costly. সফটওয়্যার এই ম্যাট্রিক্স মেজারমেন্ট করার জন্য বেশ কিছু টুলসও আছে। এই টুলস গুলি কি বিভিন্ন ধরনের আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা টুলস। একটা টুলস দিয়ে কমন ভাবে আমি সব রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডকে মেজার করতে পারবো না, বা একটা সফটওয়্যার বিল্ড করব আমরা কোনো একটা স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেই ল্যাঙ্গুয়েজের জন্য ওই রিলেটেড কিছু টুলস আছে আমাদের। নেক্সটে সফটওয়্যার মেজারমেন্টের টুলস আছে, সেইগুলি আমাদের আসবে। তো আমরা যেটা বলছি যে এটা অলওয়েজ নট ইজি and in some case it is difficult and costly, and the verification and justification of software metric are based on historical বা empirical data whose validity is difficult to verify. আমরা যে হিস্টোরিক্যাল ডেটার উপরে বেস করে যে হচ্ছে ম্যাট্রিক্সটার ভেরিফিকেশন এন্ড জাস্টিফিকেশন করব, এইটার ভ্যালিডিটি কতটুকু সেটাও হচ্ছে ডিফিকাল্ট টু ভেরিফাই। মানে একটা ফাংশন আমার তৈরি করতে আগে যে কস্টটা ছিল, যে টাইমটা লাগছে, এখনো যে সেই টাইম লাগবে এবং সেই পরিমাণ কস্ট হবে, এইটা আমি কিভাবে এনশিওর করব? সো হিস্টোরিক্যাল ডেটা থেকে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলছে যে একটু ডিফিকাল্ট, বাট তারপরেও আমরা এটা তো একটা মেজার করি। আমরা একটু আগে বলছিলাম যে আমরা হিস্টোরিক্যাল ডেটাকে ইউজ করে আমরা নেক্সট নিউ প্রজেক্টে আমরা হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করি, বাট এটা কিছু কিছু ক্ষেত্রে ইটস ইজ ডিফিকাল্ট। and these are useful for managing software products but not for evaluating the performance of the technical staff. So these are useful for managing software product. আমরা প্রোডাক্ট কে না হয় এটাতে ম্যানেজ করছি, but not for evaluating the performance of the technical staff. টেকনিক্যাল স্টাফদেরকে ইভালুয়েট, তাদের পারফরম্যান্স কে ইভালুয়েট করাটা সব সময় পারফেক্ট নাও হতে পারে। And the definition and derivation of software metric are usually based on assuming which are not standardized. যেহেতু কিছু কিছু ক্ষেত্রে এটা অ্যাজিউম করা হচ্ছে, সো এটাকে আমরা অলওয়েজ এটা স্ট্যান্ডার্ডাইজড হবে সেই গ্যারান্টি আমরা দিতে পারছি না। and may depend upon tools available and working environment, এবং যে এটা ডিপেন্ড করছে ডিপেন্ডিং অন দ্য টুলস এন্ড ওয়ার্কিং এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করছে। তো সবসময় যে একেবারে অ্যাকুরেট ভ্যালু আসবে সেটাও আমরা অ্যাসিওর করতে পারি না। and most of the predictive models rely on estimates of certain variable which are often not known precisely. Most of the predictive models rely on estimates of the certain variable which are often not known precisely. তো এইটুকু ছিল এই পার্টের মধ্যে। নেক্সটে আসছে আমাদের সাইজ ওরিয়েন্টেড ম্যাট্রিক্স। সাইজ ওরিয়েন্টেড এর মধ্যে সাইজ বলতে তো আমরা বুঝি যে কত লাইন কোড, কত কিলো লাইন কোড হচ্ছে সেইটাকে নিয়ে মেজারমেন্ট করা। তো এলওসি ম্যাট্রিক্স, নেক্সট থিং ইজ দ্য এলওসি ম্যাট্রিক্স। তো হোয়াট ইজ এলওসি ম্যাট্রিক্স? ইট ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট এন্ড সিম্পলিয়ার ম্যাট্রিক্স ফর ক্যালকুলেটিং দ্য সাইজ অফ দ্য কম্পিউটার প্রোগ্রাম। প্রোগ্রামের সাইজ কি, এটা সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে কত লাইন কোড আছে এটা কাউন্ট করা। and it is generally used in calculating and comparing the productivity of the programmer, এবং এটা হচ্ছে কি জেনারেলি ইউজ করা হয় প্রোগ্রামারের প্রোডাক্টিভিটি কে করা যায়, প্রোগ্রামার আজকে কত লাইন কোড লিখছে
অনেকটা সেই রকম। And these metrics are derived by normalizing the quality and productivity measured by considering the size of the product as a metric. Following up the points regarding LOC measures. LOC measure এর জন্য কিছু হচ্ছে some points are here. In the size oriented metrics, LOC is considered to be normalization value, and it is an older method that was developed when Fortran and COBOL programming were very popular. So Fortran and COBOL programming is a high level language, যদিও তারপরেও এগুলি বেশ পুরনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা 1990s এর দিকে, মানে 1990 to 2000 এই টাইম পিরিয়ডের ভিতরে এইটা বেশ পপুলার ছিল। দ্যাটস ওয়াই বলছে ইট ইজ অ্যান ওল্ডার মেথড that was developed when Fortran and COBOL programming were very popular. বাট এখন খুব কমই আমরা ইউজ করা হয়। Fortran যদিও সায়েন্টিফিক কাজের জন্য ইউজ করা হয়, এবং COBOL হচ্ছে বিভিন্ন বিজনেস সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে প্রিভিয়াসলি ইউজ হতো। এখনকার ইউজ এটার খুবই কমে গেছে, কারণ এইটার চেয়ে এখন কার যেই আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলি এটার ভিতরে অনেক বেশি ফাংশনালিটি অ্যাভেল করতে পারি। And productivity is defined as KLOC. K means kilo or thousand. KLOC per effort, when effort is measured in person month. Person month কে আমরা সংক্ষেপে শিখেছিলাম PM, মানে প্রতিটা পারসন পার মান্থে যে কাজটুকু করছে, that is called the person month. And size oriented metrics depend on the programming language used. এখন সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু সেম পরিমাণ কোড লেখা লাগে না। মনে করো একটা সিম্পল প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা যে কমনলি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করি সবটাই কিন্তু সমান লাগে না। মনে করো একটা সিম্পল এক্সাম্পল যদি আমরা মনে করি যে দুইটা সংখ্যা ইনপুট নিবে ইউজারের থেকে এবং এটার যোগফল দেখাবে, ইটস এ ভেরি বেসিক প্রোগ্রাম। তো এইটা আমরা যখন সিতে করি আমাদের এটা 7 to 10 লাইনস এর একটা প্রোগ্রাম, কারণ দুইটা নাম্বার ইউজার থেকে ইনপুট নিবে, দেন ওইটা যোগ করবে এন্ড তারপর ওইটার রেজাল্টটাকে দেখাবে। তো এটা 7 to 10 লাইনের প্রোগ্রাম। বাট আমরা যদি এটাকে পাইথনে লিখি তাহলে এটা জাস্ট ওয়ান লাইনে লেখা পসিবল। জাস্ট ওয়ান লাইন প্রোগ্রাম, এক লাইনের মধ্যেই একটা প্রোগ্রাম কোড লেখা হলে সেই কোডটা এক্সিকিউট করলে আমার কাছ থেকে দুইটা নাম্বার পরপর নেবে, যে এন্টার দা ফার্স্ট নাম্বার, আমি একটা নাম্বার দিব, এন্টার দা সেকেন্ড নাম্বার, আরেকটা নাম্বার দিব, তারপরে আমাকে যোগ করে দেখাবে যে ফার্স্ট নাম্বারের জায়গায় আমার দেওয়া প্রথম নাম্বারটা বসে যাবে, সো x and y ইকুয়াল টু এত। এরকম ভাবে টোটালটা ইনপুট এবং আউটপুট নিয়ে আমরা এভাবে করতে পারি। সো এই লাইন অফ কোডটা কিন্তু সবসময় যে সেম মেজারমেন্টে কাজ করে তা না, ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এটা আলাদা আলাদা হয়ে যেতে পারে। এবং আরো বিষয় হচ্ছে যে অনেক সময় যখন কোনো লজিক সলভ করা রিলেটেড টাইপের ফাংশন আমাদের লিখতে হয়, সেই লজিকটাকে মানে লজিকের অ্যালগরিদমটাকে সলভ করার জন্য যে এফোর্টটা দিতে হয় আর কমনলি কিছু লাইন অফ কোড লিখে যাওয়া, সেটাও কিন্তু সেম না। সো এই মেজারমেন্টটা নট অলওয়েজ ভেরি ইজি, যে আমি আজকে 10 লাইনের একটা কোড লিখলাম, আজকে সারাদিন ধরে আমি 10 লাইন কোড লিখলাম, কিন্তু ওই 10 লাইনের ভিতরে আমি একটা প্রবলেম সলভ করেছি। আর এরকম হতে পারে আমি আজকে 200 লাইন কোড লিখে ফেলছি, সেই 200 লাইনের কোডের মধ্যে কি আমার জেনারেলাইজ কিছু বিষয় নিয়ে আমরা ওইগুলিকে কমন কিছু হচ্ছে যে স্ট্রাকচার দাঁড় করানোর জন্য, একটা প্রোগ্রামের স্ট্রাকচার দাঁড় করানোর জন্য যে কিছু কমন লাইনস থাকে, এরকম লাইনস গুলি দিয়েও কিছু কোড লেখা যেতে পারে। তো এফোর্টের উপরে বেস করে কিন্তু সবসময় লাইন অফ কোডটা সেম নাও হতে পারে। And as productivity, number 5, as productivity depends on KLOC, so assembly language code will have more productivity. Assembly language এর ভিতরে আমরা যখন কোড লেখা হয়, assembly language এ কোড লেখা হয়, তখন সেটা বেশ লেন্দি কোড হয় আর কি। সো বলছে যে as productivity depends on line of code, so assembly language code has more productivity, মানে assembly language এ যে কোড লেখে
তার প্রোডাক্টিভিটিটাকে বেশি বেশি দেখা যাবে, কারণ সে দেখা যাচ্ছে যে একটা প্রবলেম সলভিং এর জন্য 100 লাইনের কোড লিখছে এবং 100 লাইনের কোড সে 2 ঘন্টার মধ্যে লিখে ফেলছে। And LOC measure requires a level of detail which may not practically achievable. So আর কিছু পয়েন্টস আছে, সব আলোচনা করছি না। And based on the LOC or KLOC count of software, many other matrices can be computed. লাইন অফ কোডের উপরে কাউন্ট করে যে যে আমরা সফটওয়্যার করছি, যে মেনি আদার ম্যাট্রিক্স আসতে পারে, যেমন এররস পার KLOC, প্রত্যেক 1000 লাইনের ভিতরে কতগুলি এরর আসছে, কতগুলি ডলার সাইন ইউজ করা হয়েছে, কতগুলি ডিফেক্ট আছে, কতগুলি পেজ অফ ডকুমেন্টেশন আছে, তারপরে এরর পার প্রোগ্রাম মান্থ আমরা একটা মেজার করতে পারি। দিস ইজ অ্যানাদার মেজার, যে একটা প্রোগ্রাম মান্থ বলছি, পারসন মান্থ, আমাদের একটা পারসন প্রতি মাসে যে কাজটা করলো তার ভিতরে কতগুলি এরর আছে। আর প্রোডাক্টিভিটি ইকুয়াল টু আমরা বলছি যে যেহেতু KLOC পার PM, সো মানে প্রত্যেক মাসে একটা প্রোগ্রামার কত লাইন লিখেছে সেটার উপরে বেস করে তার প্রোডাক্টিভিটি বের করা হয়, সেটা একটা বিষয় আছে। এন্ড ডলার পার পেজ অফ ডকুমেন্টেশন। Few advantage and disadvantage also here. Advantage of LOC is just one advantage, simple to measure. মেজার করাটা সহজ, এছাড়া অ্যাডভান্টেজ আর কোনো পয়েন্ট উল্লেখ করা হয়নি। বাট ডিসঅ্যাডভান্টেজের মধ্যে বলছে it is defined on the code. For example, it cannot measure the size of the specification, and it characterizes only one specific view of size, namely length, and it takes no account or functionality or complexity. And bad software design may cause an excessive line of code. সফটওয়্যার ডিজাইন যদি ব্যাড হয় তাহলে আমাদের এক্সেসিভ লাইন অফ কোড, মানে একই প্রোগ্রাম একই ল্যাঙ্গুয়েজে লিখছে, প্রোগ্রামার A লিখলো 20 লাইনে, প্রোগ্রামার B ওইটাকে সলভ করলো 15 লাইনসে বা 10 লাইনসে। তাহলে আমরা যখন প্ল্যানিং করছি যে আমরা কিভাবে প্রোগ্রামটাকে লিখবো, সেই লেখার উপরে ডিপেন্ড করছে, যে মানে আমি সফটওয়্যারটাকে ডিজাইন করছি সেটার উপরে ডিপেন্ড করছে আমার টোটাল প্রবলেমটাকে সলভ করতে কত লাইন অফ কোড দরকার হতে পারে। সো এই কারণে বলছে ব্যাড সফটওয়্যার ডিজাইন মে কজ অ্যান এক্সেসিভ লাইন অফ কোড, এন্ড ইট ইজ এ ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট, যেটা একটু আগে আলোচনা করছিলাম যে এটা LOC-টা ডিপেন্ড করছে ল্যাঙ্গুয়েজের উপরে। নট অল ল্যাঙ্গুয়েজ যে একটা প্রবলেমকে সলভ করতে সেম পরিমাণ বা কাছাকাছি পরিমাণ লাইন লাগবে, এটাও নাও হতে পারে। And user cannot easily understand it. User তো কোড দেখবে না, so user cannot easily understand the হচ্ছে লাইন অফ কোডের যে ফ্যাসিলিটি, সেটা ইউজার ডিরেক্টলি বুঝবে না। Now come to the next topic, Halstead software matrix. যেখানে আমরা এই যে কাউন্টিং গুলি, আমরা যে ম্যাট্রিক্স কে কাউন্ট করা, সফটওয়্যার ম্যাট্রিক্স এ কাউন্ট করা, সেই কাউন্ট গুলিকে আমরা দেখব। অ্যাকর্ডিং টু Halstead, a computer program is an implementation of an algorithm considered to be a collection of tokens which can be classified as either operators or operands. So what is operator and what is operand? Operators means হচ্ছে আমরা যদি একটা সিম্পল বলি যে 5 + 3 = 8, এখানে কোনটা অপারেটর আর কোনটা অপারেন্ট? অপারেটর হচ্ছে প্লাস এন্ড ইকুয়াল টু, আর অপারেন্ট হচ্ছে 5, 3 and 8. And next হচ্ছে টোকেন কাউন্ট। আমরা এই Halstead এটাকে আমরা এখানে পাশাপাশি আমরা হচ্ছে গ্রিকস ফর গ্রিক থেকেও দেখব। সো এখান থেকে আমার মনে হয় এই পয়েন্টটা Halstead এর, এটা আমাদের জাভা টি পয়েন্টে যেটা আছে, ফর্মুলা ইজ অল সেম হিয়ার, যে ফর্মুলাস গুলি আছে এখানে সেম থিং। And if you want, you can watch
any video from YouTube, just search the software engineering Halstead Halstead-এর যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা Halstead-এর যে মেথড আছে এইটা ম্যাট্রিক্স লিখে সার্চ দিলে আমাদের পাওয়া যাবে। So first read from the note, and if you have more time you can watch any video. So আমরা এখান থেকে বলি, a computer program is an implementation of an algorithm considered to be a collection of tokens which can be classified as either operator or operand. And Halstead's matrix are included in a number of current commercial tools that count software lines of code. By counting the token and determining which are operators and which are operands, the following base measures can be collected. তো এখানে যে ভ্যালুগুলি আমাদের দরকার হবে সেটা হচ্ছে স্মল n1 and স্মল n2, যেটা মিন করে স্মল n1 মানে হচ্ছে নাম্বার অফ ডিস্টিংক্ট অপারেটর, মানে খেয়াল রাখবো n1 is the number of operator আর n2 is the number of operands, ঠিক আছে। আর ক্যাপিটাল n1 এবং n2 আমাদের দরকার হবে। ক্যাপিটাল n1 টা মানে হচ্ছে টোটাল নাম্বার অফ অপারেটর and n2 হচ্ছে টোটাল নাম্বার অফ অপারেন্ড। In addition of the above, Halstead defines the following: n1 star এবং n2 star দরকার হবে, যেটা হচ্ছে n1 মানে হচ্ছে নাম্বার অফ পোটেনশিয়াল অপারেটর আর n2 হচ্ছে নাম্বার অফ পোটেনশিয়াল অপারেন্ডস। So Halstead refer n1 and n2 as the minimum possible number of operator and operands for a module and a program respectively. এইগুলিকে খেয়াল রাখো। এরপরে আমাদের ম্যাট্রিক্স এর মধ্যে আসছে কি, আমাদের Halstead এর যদি প্রোগ্রাম লেন্থ বের করতে চাই, আমরা কোনো একটা প্রোগ্রামের লেন্থ বের করতে চাই, তাহলে আমাদের বের করতে হবে প্রোগ্রাম লেন্থকে আমরা রেফার করছি n দিয়ে, জাস্ট বড় হাতের n is equal to প্রোগ্রাম লেন্থ, এবং প্রোগ্রাম লেন্থটাকে কি করে বের করি, নাম্বার টোটাল নাম্বার অফ অপারেটর প্লাস টোটাল নাম্বার অফ অপারেন্ডস, এটাকে যোগ করলে আমাদের প্রোগ্রাম লেন্থ বের হবে। দ্যাট ইজ আমরা ক্যাপিটাল N ইকুয়াল টু ক্যাপিটাল N1 প্লাস ক্যাপিটাল N2, and the estimated program length n cap equal to, this is a formula, you need to remember this formula, n cap equal to small n1 log base 2 small n1. তো এইখানে যে মানে n1 এর একটা ভ্যালু তো আমাদের আসবে প্রোগ্রামের নিচে, যখন আমরা প্রোগ্রাম আমরা একটু নিচে থেকে দেখে এসে তারপর আমরা উপরে আসছি। মনে করো যে একটা রিয়েল টাইমে যখন একটা প্রোগ্রাম দেখবো যে দিস ইজ এ প্রোগ্রাম, মনে করো যে এই প্রোগ্রামটা থেকে আমরা কনসিডার করব লিস্ট আউট দ্য অপারেটর এন্ড অপারেন্ড এন্ড অলসো ক্যালকুলেট দ্য ভ্যালুস অফ সফটওয়্যার সাইজ ম্যাট্রিসেস। লাইক আমরা যে যে ভ্যালুস গুলি বের করবো, এখানে দেখো বের করার মতো কিন্তু অনেকগুলি ভ্যালু বের করতে হবে আমাদের। ফার্স্ট হচ্ছে ক্যাপিটাল N বের করতে হবে, তারপর n ক্যাপ বের করতে হবে, এরপরে আসে স্মল n বের করতে হবে, স্মল n হচ্ছে স্মল n1 প্লাস n2, এরপর আমাদের v বের করতে হবে, দ্যাট ইজ প্রোগ্রামের ভলিউম, তারপরে পোটেনশিয়াল মিনিমাম ভলিউম দ্যাট ইজ v স্টার। প্রত্যেকটার জন্য যে একটা করে ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাটা খুব একটা ডিফিকাল্ট কিছু না, একবার দুবার দেখলেই তোমাদের খেয়াল থাকবে। আমাদের প্রোগ্রামের লেভেল বের করতে হবে L, প্রোগ্রামের ডিফিকাল্টি বের করতে হবে D, প্রোগ্রামের এফোর্ট বের করতে হবে E, এবং ল্যাঙ্গুয়েজের লেভেল সেটা বের করবো হচ্ছে L ড্যাশ। আমরা এরপরে ল্যামডা বের করা লাগে, ল্যামডা চার্টও দেওয়া আছে আমাদের এখানে নিচে মনে হয়, যে ল্যাঙ্গুয়েজের লেভেল দেওয়া আছে, কোন ল্যাঙ্গুয়েজের লেভেল কত, এটা একটা টেবিল আকারে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ যে L ড্যাশ ইকুয়াল টু V ডিভাইড বাই D ডিভাইড বাই D, আর ল্যামডা ইকুয়াল টু L ইনটু V স্টার, যেটা V স্টার যেটা ছিল ওইটাকে, তার মানে আমাদের আসছে L ইনটু V স্টার। তো এখানে প্রোগ্রামের যে ল্যাঙ্গুয়েজ লেভেল ল্যামডা, সেই ল্যামডাটা সিগমা দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, আর সিগমাতে ভ্যারিয়েন্স দেওয়া আছে সিগমা, এই ভ্যালুস গুলি আমাদের দেওয়া আছে। তো আমরা কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা সাধারণত এখন যে প্রোগ্রামটা দেখছিলাম ওটা হলো সি প্রোগ্রামিং এ,
তো সি প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ লেভেল দেওয়া আছে 0.857। তো অপারেটর অকারেন্স এগুলি যদি দেওয়া থাকে কাউন্ট করে, তাহলে সেইটা থেকে আমাদের এই সবগুলি মেজারমেন্ট বের করে করে দেখানো হয়েছে, আমরা এখান থেকে দেখতেছি। তো আমাদের ল্যাঙ্গুয়েজ লেভেল বের করব। ল্যাঙ্গুয়েজ লেভেল বের করার পরে আমরা আইদার হচ্ছে এল ইন্টু ভি স্টার কে গুণ করব, অথবা এল স্কোয়ার ইন্টু ভি এটাকে গুণ করলেও আমাদের ল্যাঙ্গুয়েজ লেভেল বেরোবে। ইন্টেলিজেন্ট কন্টেন্ট বের করব, দ্যাট ইজ আই বের করার সূত্র হচ্ছে ভি ডিভাইড বাই ডি। যদি আমাদেরকে আই বের করতে হয়, আমাদেরকে আগে ভি তারপরে ডি এগুলি বের করে আসতে হবে, তারপরে আমি আই বের করতে পারবো। এন্ড প্রোগ্রামিং টাইম, প্রোগ্রাম করতে কত সময় টাইম লাগতে পারে সেই টাইমটা ইজ টি, সেটাকেও আমরা বের করব। তো এই ফর্মুলা গুলিকে আমাদের আসবে। তো আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখে তারপরে আবার উপরে আসছি। মনে করো যে এইটা একটা ছোট্ট একটা প্রোগ্রাম লেখা আছে, এই ছোট প্রোগ্রামটা এইটার মধ্যে থেকে আমাদেরকে অপারেটর ফার্স্ট হচ্ছে আমাদেরকে স্মল এন ওয়ান এবং স্মল এন টু এই দুটো তো বের করতে হবে। তারপরে যাবো আমরা ক্যাপিটাল এন ওয়ান এবং ক্যাপিটাল এন টু বের করব। এই চারটা ভ্যালু আমাদের কাছে যখন থাকবে প্রাইমারিলি, তখন আমরা বাকিগুলিকেও আমরা এইটার সাহায্যে ক্যালকুলেট করতে পারবো আর কি। যেমনটা এই যে এখানে দেখতে পাচ্ছিলাম, আমাদের হচ্ছে অপারেটর বের করছে কতবার, অকারেন্স মানে হচ্ছে দিস ইজ অপারেটর মানে কি এন ওয়ান। তাহলে এন ওয়ান অপারেটর আমাদের এই প্রোগ্রামটার মধ্যে আসছে, এই অপারেটর গুলি আসছে। তাহলে এন ওয়ান ইকাল টু এখানে 14, এখানে দেখো 1 2 3 4 করে কাউন্ট করলে দেখবো যে 14টা আছে। এর মধ্যে আইএনটি লেখা আসছে 4 বার, তারপরে এরকম ব্র্যাকেট আসছে 5 বার, কমা আসছে 4 বার। অকারেন্স মানে কতবার আসছে, অকারেন্স গুণ করছে মানে টোটাল নাম্বার যখন বের করছি আমরা, দ্যাট ইজ ক্যাপিটাল এন ওয়ান। তাহলে এইটা আসছে 53। এই কাউন্টটাই আমরা মনে করো এরকম একটা প্রোগ্রাম তোমাকে দেওয়া হলো, দিয়ে সবকিছু বের করতে বলা হলো। তাহলে তুমি কাউন্ট করবা যে আইএনটি কয়বার আছে, এই ব্র্যাকেট কয়বার আছে, কমা কয়বার আছে, তাই না? আমরা কি কি অপারেটর বের করছিলাম, দেখো যে এখানে অপারেটরের লিস্ট অফ অপারেটর, আমরা কতবার ইফ ইউজ হয়েছে, কতবার গ্রেটার দেন ইউজ হয়েছে, সেমিকোলন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, প্লাস প্লাস, রিটার্ন, সবকিছু হচ্ছে অপারেটর। এই অপারেটর গুলিকে প্রত্যেকটাকে ইউনিট ধরে ধরে 14টা ডিফারেন্ট অপারেটর আছে, এবং এই 14টা অপারেটরই আমার 53 টাইমস ওই প্রোগ্রামের মধ্যে আসছে, কোন একটা প্রোগ্রামের মধ্যে যদি ধরে নিই। তো আমাদের এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামের মধ্যে এখন আমরা যদি কাউন্ট করি, এই যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই প্রোগ্রামটার মধ্যে আমরা যদি এখানে কাউন্ট করি, আমাদের অপারেটর কয়বার আসছে, আইএনটি 4 বার আসছে। দেখো যে এখানে আমাদের আইএনটি যদি কাউন্ট করি, এখানে আছে একবার আইএনটি, 2 বার, 3 বার এবং এই 4 বার, 4 টাইম আসছে আইএনটি। সো আমি লিখলাম অপারেটর আইএনটি অকারেন্স 4। তারপরে ব্র্যাকেট আসছে কয়বার, ব্র্যাকেট আসছে আমাদের এইভাবে কাউন্ট করে নিতে হবে। হ্যাঁ, এই যে এখানে একবার আসছে, তারপরে এইভাবে গুনে গুনে দেখতে হবে যে এখানে একবার আসছে, কয়বার কাউন্ট আসছে সেটা আমাদেরকে গুনে গুনে লিখতে হবে। তো এই যে অকারেন্স গুলিকে আমরা লিখলাম, এরপরে আসছে অপারেন্ড। অপারেন্ডের মধ্যে আমরা অপারেন্ড গুলিকে কতবার আসছে সেই অপারেন্ড গুলি উইথ ইটস অকারেন্স, এইটাকে যদি আমরা টোটাল বের করি, তাহলে এই স্মল এন ওয়ান আসতেছে 14, বড় এন ওয়ান আসতেছে 53, এন টু আসছে 10 এবং বড় এন টু আসছে 38 টাইমস। তাহলে দেয়ারফর আমাদের এন মানে কত, বড় এন মানে হচ্ছে ক্যাপিটাল এন ওয়ান প্লাস ক্যাপিটাল এন টু, দ্যাট ইজ 91 আমরা বের করলাম। তারপরে স্মল এন মানে কত, স্মল এন মানে স্মল এন ওয়ান প্লাস স্মল এন টু, তার মানে 24 আসছে। এবার ভি কি করে বের করব, ভি বের করার জন্য যে আমাদের প্রোগ্রামের ভলিউম কত, 417 বিট আসছে, 417 বিট প্রোগ্রাম ভলিউম কিভাবে বের হলো, আমরা উপরে ভি এর ফর্মুলাতে চলে আসি। এবার এই যে প্রোগ্রাম ফার্স্টে আছে প্রোগ্রাম ভলিউম, দেখো যে ফার্স্টে আমরা বড় এন বের করে নিলাম, প্রোগ্রাম লেন্থ, তারপরে অ্যারেস্টেড ভোকাবুলারি ছোট এন বের করে নিলাম। এরপরে আসছে হচ্ছে প্রোগ্রামের ভলিউম। প্রোগ্রামের ভলিউমের ক্ষেত্রে আমাদের বলে দেওয়া আছে সাইজ ইনটু লগ টু, লগ টু হচ্ছে 2 হচ্ছে বেস লগের, ভোকাবুলারি তার মানে হচ্ছে লগ মানে ক্যাপিটাল এন
into log 2n, capital N into log 2n. তো এটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, এটা মনে রাখার দরকার নেই, আমরা জাস্ট v ইকুয়াল টু ক্যাপিটাল N ইনটু log 2n এইটা মনে রাখবো। এই ব্র্যাকেটটা না দিলেও হবে, ব্র্যাকেটটা দ্বিতীয় দেওয়া হয়েছে এই জন্য যে যাতে তোমার বুঝতে সুবিধা হয়, মানে log 2 তারপরে n লিখলেও হবে। তো log 2n তাহলে বড় হাতের n মানে কত, আর log 2n কি করে বের করব? log 2n বের করার জন্য আমাদের কি ইউজ করতে হবে? ক্যালকুলেটর। ক্যালকুলেটরে log এর বেস 2 নিয়ে ওইখানে ভ্যালু দিলে আমরা ওই পেয়ে যাব। তার মানে প্রোগ্রাম ভলিউম v ইকুয়াল টু যেটা বের হলো এটা কিভাবে বের হচ্ছে আমাদের যদি একটু ই করে দেখি, আমরা ক্যালকুলেট করে দেখি, তাহলে এটা ফর্মুলাটা হচ্ছে বড় n ইনটু log বেস 2 ছোট n। বড় n মানে হচ্ছে 91, এটার সাথে গুণ দেব log 2 24, log 2 24 দিলে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা আই থিংক 4 পয়েন্ট সামথিং এরকম কিছু আসবে। তাহলে সেইটা গুণ করলে আমাদের এই প্রোগ্রাম ভ্যালু v আসে, এবং এইটা বিটস, এটার ইউনিট হচ্ছে বিট, কত বিট প্রোগ্রামের ভলিউম। তাহলে প্রোগ্রাম ভলিউম আমরা বের করলাম, এখানে ডিটেইলস আছে দেখো যে proportional to program size represents the size in bits of space necessary for storing the program. এই প্রোগ্রামটাকে স্টোর করতে কত স্পেস, কতটুকু স্পেস লাগবে, কত বিট স্পেস লাগবে। যখন এই বিটের সাইজটা অনেক বড় হয়ে যাবে, আমরা তো একটা ছোট্ট প্রোগ্রাম দেখছিলাম, যখন অনেক বড় হয়ে যাবে তখন চাইলে আমরা কিলোবাইট মেগাবাইটেও কনভার্ট করে দিতে পারি, বাট বিটটা বের হবে বিটে। বিটটাকে দেন আমরা 8 দিয়ে ডিভাইড করলে বাইট হয়ে যাবে, বাইটকে আবার 1024 দিয়ে ডিভাইড করলে কিলোবাইট হয়ে যাবে। সো আমরা সেভাবে ডিভাইড করেও দিতে পারি, আদারওয়াইজ ইউ ক্যান জাস্ট পুট দ্য ভ্যালু ইন বিট। বিট বের হলে আমাদের সবকিছুই বের করা সম্ভব হবে। and this parameter is depend on a specific algorithm implementation. The property vn and the number of lines in the code are shown to be linearly connected and equally valid for measuring relative program size. And the measurement of the common unit is bit, যেটা বলছিলাম যে common unit হচ্ছে bit, and it is actually size of a program if a uniform binary encoding for the vocabulary is used. আচ্ছা, এরপরে পোটেনশিয়াল মিনিমাম ভ্যালু ভি স্টার যদি বের করতে চাই, পোটেনশিয়াল মিনিমাম ভ্যালু ভি স্টার is defined as the volume of most সাকিনেমটা মানে কি, সংক্ষিপ্ত, মানে একদম সংক্ষিপ্ত প্রোগ্রাম in which a problem can be coded, সবচেয়ে সংক্ষিপ্ত আকারে যে প্রোগ্রামটা কোড করা যায় সেই ভলিউমটা বের করছে। এটার জন্য আমাদেরকে বের করতে হবে হচ্ছে ভি স্টার, যদিও এটা খুব ইম্পর্টেন্ট না, আমাদের ভি বের করাটা হচ্ছে জরুরি। পোটেনশিয়াল যদি ইন কেস এটা বের করার প্রয়োজন হয় দেন আমরা এটাকে বের করতে পারি, সেক্ষেত্রে আমাদের n2 স্টারের ভ্যালু বের করতে হবে, এবং n2 স্টারের ভ্যালুটা হচ্ছে আমাদের n2 স্টার হচ্ছে, এখানে আমরা তো আগে বের করিনি, n2 স্টার হচ্ছে the count of unique input and output parameter, মানে একদম ইউনিক যে কয়টা আছে দ্যাট ইজ হচ্ছে n2। সো ইউনিক টাকে বের করে যদি হয়, ইউনিকটাকে কাউন্ট করে নিয়ে সেই সংখ্যাটাকে আমরা রাখি, সেইটা 2 প্লাস n2, এর সাথে গুণ দেব log 2 2 প্লাস n2, মানে ওই যে 2 যে ইউনিক সংখ্যাটা বের হচ্ছে তার সাথে 2 যোগ করব, করে বাকি ফর্মুলা কিন্তু সেম। দেখো যে n ইনটু log 2n, এখানে প্রথমটা বড় n আর দ্বিতীয়টা হচ্ছে ছোট n, কিন্তু এখানে আমরা যখন করছি যে n2 এর সাথে 2 যোগ করে দিচ্ছি, তার সাথে গুণ দিচ্ছি log 2 পরে n2 plus 2। Anyway, next come to the program level. প্রোগ্রামের লেভেলটা কি, rank to rank the programming language
the level of abstraction provided by the programming language, and programming language level L considered. The higher of the level of a language, the less effort it takes to develop a program using the language. প্রোগ্রাম লেভেলটা বের করার মেন ইটা হচ্ছে কি যে আমরা এখানে বলছি যে the higher the level of the language, ল্যাঙ্গুয়েজের লেভেলটা যদি বেশি হয়, the less effort it takes to develop a program using that language. লেভেল আমরা বের করব কিভাবে? v star divide by v. তো v star এর ফর্মুলা হচ্ছে যে আমাদের এটা একটু আগে বের করলাম v star, আর v তো আমরা আগেই বের করেছিলাম এই যে এটার মাধ্যমে যে ভলিউম বের করেছিলাম বিটসে, সেটা সেই ভ্যালুটাকে আর কি আমরা v স্টার দিয়ে ডিভাইড করব, মানে v স্টারের যে ভ্যালুটা এইটাকে ডিভাইড করব v এর ভ্যালু দিয়ে, তাহলে আমাদের প্রোগ্রামের লেভেলটা বের হয়ে যাবে। and the level of L ranges between 0 to 1. level of L, এই যে L এর ভ্যালুটা আসবে 0 to 1 এর মধ্যে, যেখানে L equal to যদি 1 হয় তাহলে রিপ্রেজেন্টিং এ প্রোগ্রাম রিটেন এট দ্য হাইয়েস্ট পসিবল লেভেল, দ্যাট ইজ মিনিমাম সাইজ। মানে L এর ভ্যালু যদি 1 আসে তাহলে আমরা বলতে পারছি যে প্রোগ্রাম মানে হচ্ছে রিটেন ইন দ্য হাইয়েস্ট পসিবল লেভেলে বা সবচেয়ে ছোট সাইজের মধ্যে লেখা যাবে। and the estimated program length L cap equal to 2 into n2 divided by n1 ছোট n1 into বড় n2। একটু কমপ্লেক্স, এগুলিকে আসলে ওই একটা প্রোগ্রাম ধরে সেটার সাথে কম্পেয়ার করে করতে হবে। এবং কাউন্টিং দ্য রুলস ফর সি ল্যাঙ্গুয়েজ, আমরা তো এটা সি ল্যাঙ্গুয়েজের একটা প্রোগ্রাম দেখছি, তো এখানে যে আমরা কাউন্ট করব n1 এবং n2 যে কাউন্ট করব সেটার কিছু রুল আছে, সেই রুলটা পরে আসতেছি, আগে এগুলো একটু দেখে নেই। এরপরে যে আমাদের প্রোগ্রামের এফোর্ট বের করব, না প্রোগ্রামের ডিফিকাল্টি বের করব। প্রোগ্রামের ডিফিকাল্টি হচ্ছে is the parameter shows how difficult to handle the program is. তো এটাকে বের করার জন্য আমাদের যে প্রোগ্রামের ডিফিকাল্টি সেটাকে আমরা d দিয়ে মেনশন করছি, d equal to small n1 divide by 2, তার সাথে গুণ দেব ক্যাপিটাল n2 divide by small n2। অথবা আমরা আরেকটা ফর্মুলা ইউজ করতে পারি, দ্যাট ইজ d equal to 1 by l। আমরা যে একটু আগে প্রোগ্রামের লেভেল বের করছিলাম, লেভেলটাকে রিভার্স করে দিলে 1 by l করলে আমাদের হচ্ছে d বের হচ্ছে। তো as the volume of the implementation of the program increases, the program level decreases and the difficulty increases, মানে প্রোগ্রামের এই লেভেল যত কমবে ততই ডিফিকাল্টি বাড়বে। Thus, programming practices such as redundant usage of operands or the failure of high-level control construct will tend to increase the volume as well as the difficulty. And programmer effort বের করার জন্য effort কে আমরা e দিয়ে মেনশন করছি, effort বের করার জন্য v divide by l, আমরা প্রিভিয়াসলি v বের করেছি এবং l বের করেছি, v divide by l করলে আসছে, অথবা আমরা d বের করেছিলাম ডিফিকাল্টি, তার সাথে গুণ করব ভলিউম v, এইটা গুণ করলেও আমাদের আসছে। তার মানে e equal to v by l equal to d into v। এবার ল্যাঙ্গুয়েজের লেভেল বের করার জন্য আমরা এটা বের করছি যে show the algorithm implementation of the program language level. The same algorithm demands additional effort if is written in low level programming language. For example, it is easier to program in Pascal than in assembler. That assembler হচ্ছে কোড লেখার চেয়ে প্যাসকেলে কোড লেখাটা হচ্ছে কম্পারেটিভলি ইজিয়ার। তো এটাই ল্যাঙ্গুয়েজ লেভেল বোঝাচ্ছে l dash equal to v divide by d and lambda equal to l into v star আমরা আগে বের করেছিলাম, এই যে এখানে v star আছে আমাদের v star যে বের করার ফর্মুলার মাধ্যমে।
তো এই ওয়েতে আমাদের এটা বের করতে পারবো। তারপর আছে ইন্টেলিজেন্স কন্টেন্ট, যেটাকে আই দিয়ে কম্পেয়ার করা হচ্ছে, এবং এটা বের করার জন্য ভি ডিভাইড বাই ডি করলেই বের হয়ে যাবে। আর প্রোগ্রামের টাইম, কতটুকু টাইম লাগতে পারে এস্টিমেটেড, অবশ্যই সেটা হচ্ছে ই ডিভাইড বাই এফ ইন্টু এস। তো এই বিষয়গুলি আছে। এখন আমাদের আসছে যে আমরা কাউন্টিং দ্য রুলস ইন সি ল্যাঙ্গুয়েজে আমাদের কমেন্টস আর নট কনসিডার, কমেন্টকে কিন্তু কনসিডার আনা যাবে না, ধরা যাবে না। এন্ড দ্য আইডেন্টিফায়ার এন্ড ফাংশন ডিক্লারেশন আর নট কনসিডার, আইডেন্টিফায়ার এবং ফাংশন যে ডিক্লেয়ার করছি ওটাকে কনসিডার করব না। অল দা এই বিষয়গুলিকে কিন্তু খেয়াল রাখতে হবে যখন আমরা একটা সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হচ্ছে কাউন্টিং করব। এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে, এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট কাউন্টিং এর জন্য। কাউন্টিংটা যদি ভুল হয়, এই যে একটা ছোট একটা প্রোগ্রাম, এইখান থেকে যে কাউন্টিংটা করা হয়েছে, এই কাউন্টিংটা যদি ঠিক না হয় তাহলে আমাদের তো সবই ভুল হয়ে গেল। কারণ আমাদের স্মল এন এবং ক্যাপিটাল এন এই দুইটা থেকেই তো আমাদের সব ভ্যালু বের হচ্ছে। আমাদের এই স্মল এন এর ভ্যালু আর ক্যাপিটাল এন এর ভ্যালু যদি আমরা বের করতে ভুল করে ফেলি, তাহলে আমাদের পরবর্তীতে এই যেই ভ্যালুগুলি বের করলাম, একটা লাস্টে টি টি পর্যন্ত বের করেছি আমরা, এই যে ভ্যালুগুলি আমরা বের করলাম ওয়ান বাই ওয়ান, এই সবগুলি তো ভুল হয়ে যাবে, কারণ এই সবগুলি ভ্যালু ডিপেন্ডিং অন স্মল এন এবং ক্যাপিটাল এন। আর স্মল এন মানে হচ্ছে স্মল এন ওয়ান এবং স্মল এন টু এর সাম। তো এইটা যে কাউন্ট আমরা করছি, এই যে অকারেন্স কাউন্ট করছি এবং অপারেটর কোনটাকে ধরে কতবার অকারেন্স কাউন্ট করব, এইটা আমাদের সঠিকভাবে বোঝার জন্য একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইনটাই হচ্ছে দিস গাইডলাইন কাউন্টিং রুলস ফর সি ল্যাঙ্গুয়েজ। আমরা হচ্ছে যদি আমাদের এইখান থেকেও দেখি যে তোমার যেখান থেকে আগে পড়াচ্ছিলাম জাভা কি পয়েন্ট, এখানে ওই সেম সেম জিনিসটাই আছে, ওই সেম ভাষাতে সেম কথাই লেখা আছে। সো আমি এই লিংকটাকে আজকে যেটা পড়লাম এটাকে কপি করে আমি হচ্ছে একটু মেসেজে দিয়ে দেই। তোমার কি আছো লাইনে? তো দেখতেও পাচ্ছি না, বুঝতেও পারছি না। জি স্যার, লাইনে আছে স্যার। আচ্ছা, এই যে লিংকটা দিলাম, এই লিংকটা একটু দেখো। স্যার, লাইনে আছে এই স্যার। link থেকে আমরা যে আজকে ডিসকাস করলাম, আর জাভা টি পয়েন্টের লিংক তো তোমাদের কাছে আছেই। তো এই পয়েন্টটা জাভা টি পয়েন্টের সাথে একেবারে সিমিলার। দেখো যে এখানে যেইভাবে লিখছে জাভা টি পয়েন্ট এখান থেকে কপি করে বসায় দিছে, অথবা এখান থেকে কপি করে এরা বসাইছে, যেখানে যেটাই হোক এখানকার এক্সপ্লেনেশনটা গ্রিক্স ফর গ্রিকের এক্সপ্লেনেশনটা একটু ভালো মতো আছে, যে আদার দ্যান এখানে যেটা আছে, এখানে এসে লাস্টের দিকে দেখছিলাম যে এক্সপ্লেনেশনে একটু আছে। তো যেখান থেকে সুবিধা হয় আমরা, তো এই পয়েন্টস গুলি একটু খেয়াল করে নেবে। আমি লাইন বাই লাইন পড়ছি না প্রত্যেকটা। দেখো যে এখানে অল লুপিং স্টেটমেন্ট, যেমন ডু হোয়াইল লুপ অথবা হোয়াইল, অথবা যে শুধু এরকম ব্র্যাকেটের যে আছে, অথবা ফর লুপ, অথবা কন্ট্রোল স্টেটমেন্ট যেমন ইফ এলস এটসেট্রা, এইগুলিকে আর কনসিডার্ড অ্যাজ অপারেটর, এগুলিকে অপারেটর হিসেবে ধরতে হবে কিন্তু। তারপরে ফাংশনস কলস আর কনসিডার্ড অ্যাজ অপারেটর, ফাংশন যে কল করা হচ্ছে সেটাকে অপারেটর হিসেবে কাউন্ট করতে হবে। লোকাল ভ্যারিয়েবল উইথ দ্য সেম নেম ইন ডিফারেন্ট ফাংশন আর কাউন্টেড অ্যাজ ইউনিক অপারেন্টস। লোকাল ভ্যারিয়েবল ইন সেম নেম, একই নাম দিয়ে আলাদা আলাদা ফাংশনের মধ্যে যদি ভ্যারিয়েবল কল করা হয়ে থাকে অনেক সময়, সেইগুলিকে ইউনিক হিসাবে আলাদা আলাদা কাউন্ট করতে হবে। মানে যে আমি ওখানে দিছিলাম যে এক্স একবার দিছিলাম, একটা লোকাল ভ্যারিয়েবল নিলাম, এইটাকে সেকেন্ড আবার আরেকটা ফাংশনের মধ্যেও যদি এক্স দিয়ে কল করি, তাহলে দুইটা এক্স কে দুইবার ধরতে হবে। তো কিছু রুলস আছে এই কাউন্টের, এই রুলস গুলি আমার মনে হয় যে খুব একটা কঠিন কিছু না, কিন্তু একটু খেয়াল রাখতে হবে। and the unary and binary occurrence যেমন প্লাস মাইনাস এন্ড এইগুলিকে হচ্ছে সেপারেটলি কাউন্ট করতে হবে। সিমিলারলি স্টার as ডিটেইল সেপারেটলি, মানে হচ্ছে প্লাস মাইনাস মাল্টিপল ডিভাইড, এগুলিকে আলাদা আলাদা কাউন্ট করতে হবে। and in the array variables such as array name দিয়ে ইনডেক্স দিলে array name এবং ইনডেক্স আর কনসিডার্ড as operands, and এই যে ব্র্যাকেটটা দিলাম আমরা,
ব্র্যাকেট হচ্ছে ইজ কনসিডার্ড, এই থার্ড ব্র্যাকেটটা কনসিডার্ড অ্যাজ দ্য অপারেটর। মানে কোনটাকে অ্যারে যখন নিব, অ্যারের জায়গায় আমরা অ্যারে নেম, অ্যারের যে নামটা দিচ্ছি সেটা এবং যে ইন্ডেক্সটা নিচ্ছি এইটা, এইগুলিকে অপারেন্ট হিসাবে ধরবো। বাট আমরা যে ব্র্যাকেটটা দিলাম, এই যে ব্র্যাকেটটা আছে এইখানে, এইটাকে অপারেটর ধরতে হবে। তার মানে এই অ্যারে নেম দিয়ে যে ইন্ডেক্স লিখলাম, এইখানে দুইটা অপারেন্ড আছে আর একটা অপারেটর আছে। আবার সেক্ষেত্রে বলো না যে এই ব্র্যাকেটটা শুরু হলো, এটা একটা ধরলাম আর এইটা আরেকটা ধরলাম, মানে ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট ক্লোজ এই দুইটা মিলে কিন্তু পেয়ার, তো ওই পেয়ারকে একটা ধরতে হবে। and in the structure variable such as structure name অথবা মেম্বার নেম অথবা স্টার্ট নেম দিয়ে মেম্বার নেম, এই টাইপের টেকেন অ্যাজ অপারেন্টস, এগুলিকে অপারেন্ট নিতে হবে। এবং এইখানে যে সিম্বল গুলি ইউজ করা হচ্ছে, এই সিম্বল গুলি যে এখানে আমি একটা ডট ইউজ করছি অথবা আমরা এরকম অ্যারো ইউজ করছি, এগুলিকে ধরতে হবে অপারেটর হিসাবে। and some name of members elements are ডিফারেন্ট স্ট্রাকচার ভ্যারিয়েবল। তো তোমরা যেটা করবা, এইখান থেকে কাউন্ট করে, নিচে কাউন্ট করে দেওয়া আছে, এই কাউন্টের সাথে নিজের কাউন্ট মিলাবা। মানে এইখান থেকে আগে ইনস্ট্রাকশন গুলি পড়ে, ইনস্ট্রাকশনটা পড়তে হবে, পড়ে ধরো এই প্রোগ্রামটার উপরেই অ্যাপ্লাই করি, এই প্রোগ্রামটায় কাউন্টটা নিজে করব, নিজে কাউন্টটা করে একটা একটা খাতায় লিখবো। লেখার পরে এইখানে যে কাউন্টটা দেওয়া আছে সেই কাউন্টের সাথে আমাদের নিজেদের কাউন্টটাকে মিলাবো। মেলালেই তাহলে বুঝতে পারবা যে কোথায় মিস্টেক হচ্ছে, কি মিস্টেক হচ্ছে। তখন আবার আমরা ব্যাক করব টু দিস কাউন্টিং রুল, এন্ড কাউন্টিং রুলে ব্যাক করে আমরা এগেইন চেক করব যে আমরা কি ভুল করেছি, কোথায় ভুল করেছি, কি ভুল করেছি। তো সেইটাকে আবার কম্পেয়ার করে কাউন্টিংটা প্রপারলি শিখতে হবে। কাউন্টিং এ ভুল হয়ে গেলে কিন্তু সবকিছুই ভুল হয়ে গেল। মানে N1 N2 এইটা কাউন্টিং এ যদি ভুল হয়ে যায় তাহলে সবকিছুই ভুল হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। এই এতটুকু দেখো, শেখো, প্র্যাকটিস করো। এখানে বেশ কিছু বিষয় একটু মুখস্থও করার আছে, বেশ কিছু বিষয় একটু বোঝারও ব্যাপার আছে। আমরা শুরুতে শুরু করলাম হচ্ছে সফটওয়্যার ম্যাট্রিক্স কি, সফটওয়্যার ম্যাট্রিক্স এর ক্লাসিফিকেশন এন্ড সাইজ ওরিয়েন্টেড ম্যাট্রিক্স এর ভিতরে ইম্পর্টেন্ট এমন কিছু নেই। আমরা এই সফটওয়্যার ম্যাট্রিক্স পার্ট যেটা প্রথমে দেখাচ্ছিলাম, এই সফটওয়্যার ম্যাট্রিক্স উইথ ইটস ক্লাসিফিকেশন, সাম অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ দেখবো। আর সেকেন্ডলি আমরা দেখবো হচ্ছে হ্যালস্টেড, এই যে থার্ড পয়েন্ট, হ্যালস্টেড সফটওয়্যার ম্যাট্রিক্স, এইটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। এন্ড ইফ ইউ নিড মোর অ্যাসিস্ট্যান্স ইউ ক্যান টেক ইট ফ্রম গুগল অর ফ্রম ইউটিউব। ঠিক আছে? আচ্ছা, আর যেহেতু তোমাদের এটার সাথে আজকে ল্যাব সেশনও আছে, ল্যাব সেশনে আমরা কি করেছিলাম মনে আছে? ল্যাব সেশনে তোমাদেরকে দেখাইছিলাম হচ্ছে 1 মিনিট, আমরা ল্যাবের জন্য করেছিলাম হচ্ছে যে একটা ল্যাব ম্যানুয়াল দিছিলাম, যেখানে সফটওয়্যার স্পেসিফিকেশনের ডকুমেন্টেশন লেখার বিষয়টা শিখতে বলছিলাম। সেই বিষয়টাকে একটু দেখতে হবে। আচ্ছা, ওইটা আমার ল্যাপটপে ছিল। আই থিংক আমি আমি তো গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম। আই থিংক একটু গ্রুপে আসি। ল্যাবের জন্য আমরা মিড টার্মের আগে, হ্যাঁ, এই যে দেখো যে ল্যাবের একটা টার্ম দেওয়া ছিল 16 নভেম্বরে, হাউ টু রাইট সফটওয়্যার স্পেসিফিকেশন ডকুমেন্ট। আর এই যে ল্যাব ম্যানুয়াল ওই সেম ডেটে দেওয়া ছিল। ল্যাব ম্যানুয়াল যে পিডিএফটা দেওয়া আছে, এইখানে দেখো যে কয়েকটা টাস্ক আছে ল্যাবে করার জন্য। তো এখান থেকে আমরা হচ্ছে যে ল্যাবের এক্সপেরিমেন্ট, আমরা শুধু প্রথমটা মনে হয় একটু ডিসকাস করছিলাম, the software requirement specification
ফর এ গিভেন প্রবলেম। এইটা হয়েছিল আমাদেরকে এই 1, 2, 3 এই তিনটা আমাদের শিখবো, মানে আমরা ডিএফটি মডেল বা মাধ্যমে ডেভেলপিং করা প্রজেক্ট, এইটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এইটা যেহেতু হয়েছিল আমাদের সফটওয়্যার স্পেসিফিকেশনের যেটা এক্সপেরিমেন্ট নাম্বার 1, সেটাই ছিল যে যে কোনো টাইপের একটা সফটওয়্যারের রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন তৈরি করা। তো সেই রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের একটা স্যাম্পলও এখানে দেওয়া ছিল তোমাদের সাথে। মনে করো যে হাউ টু রাইট সফটওয়্যার স্পেসিফিকেশন, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্ট বা এসআরএস ডকুমেন্টের এই লিংকটা যে গ্রুপেই দেওয়া আছে, আমি গ্রুপ থেকে ওপেন করলাম। তো সফটওয়্যার হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্টটা কি, এটা কিভাবে লিখবো, এটা কিছু স্যাম্পলও এখানে দেওয়া ছিল। এই যে এই পয়েন্টস গুলিকে দিয়ে 1 বাই 1 লিখতে হয়। ফার্স্ট ইন্ট্রোডাকশন, মানে আমি একটা ডকুমেন্ট ফাইল লিখবো, মানে একটা প্রজেক্ট তুমি করবে, একটা সফটওয়্যার প্রজেক্ট করবে, সফটওয়্যার প্রজেক্টের ডিটেলসটা আসবে আর কি। আচ্ছা, জিহাদের নাম্বার দেওয়ার রিজন কি? অ্যাটেন্ডেন্স? জি স্যার, অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম স্যার। অ্যাটেন্ডেন্স তো ওখান থেকে দেওয়া লাগবে না। অ্যাটেন্ডেন্স তো যারা পার্টিসিপেট করছে, জি স্যার। ক্লাসে যারা পার্টিসিপেট করেছে তাদের সবার লিস্ট আকারে আছে না, ওইটাই আমি দিয়ে দিব স্ক্রিনশট। জি স্যার, স্যার ঠিক আছে স্যার। এই কারণেই বলছিলাম যে সবাই যে যারা যারা জয়েন করেছি, যার যার নিজ নামে জয়েন করলে, কারণ ওইখান থেকে দেওয়া হবে। তো এই যে পার্টিসিপেন্টে এই যে জিহাদ আছে, পাওয়া যাবে হৃদয়, মামুনুর রশিদ, রশিদ আবিদ, পঙ্কজ। ঠিক আছে, এই কয়জনের অ্যাটেন্ডেন্স এই যে এই লিস্টটা চলে যাবে। জি স্যার। আচ্ছা, তো আমাদের যেহেতু ল্যাব এক্সাম আছে, ল্যাব এক্সামটা অন্যান্যবার তোমরা দেখে আসছো যে ফাইনালের আগে হয়, বাট এইবার আই থিংক এটা ফাইনালের পরে আমরা দিব। ঠিক আছে, তার মানে ল্যাব নিয়ে আর একটু আলোচনা করার সুযোগ থাকবে আমাদের। ল্যাবের এক্সপেরিমেন্ট আমরা ওই যে যেই ফাইলটা দেখাচ্ছিলাম, এই ফাইল থেকে আমরা ফার্স্ট 3টা পয়েন্ট আর কি অ্যাটলিস্ট পড়বো। তো এর মধ্যে এই সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন এটা দেখতে হবে। ওই পয়েন্টস গুলি এখানে লেখা আছে, যে এই যে যেমন এখানে যে স্টেপ 1 এ কি আছে, ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা পারপাস লিখছি, প্রজেক্টের স্কোপ লিখছি। এইখানেও ওইভাবেই দেওয়া আছে, এই যে ইন্ট্রোডাকশনের মধ্যে পারপাস, প্রজেক্টের স্কোপ, বাট এখানে আরেকটু বাড়ায় লিখছে, শুধু পারপাস আর স্কোপ না দিয়ে ইন্টেন্ডেড অডিয়েন্স কারা, ইন্টেন্ডেড ইউজটা কি, এন্ড ডেফিনেশন এন্ড অ্যাক্রোনিমস কি কি ইউজ করা হয়েছে, মানে যেই টার্মগুলো ইউজ করা হয়েছে তার কিছু ডেফিনেশন দেওয়া থাকতে পারে, কিছু অ্যাক্রোনিমও দেওয়া দিয়ে ইনক্লুড করে আমরা ইন্ট্রোডাকশন পার্টটাকে করতে পারি। দেন 2 নম্বর পয়েন্টে এসে আমরা ডিসকাস করব ওভারঅল ডেসক্রিপশন, যার মধ্যে আসবে ইউজার নিডস এন্ড অ্যাজাম্পশন। এইটার আবার স্যাম্পল আছে। হ্যাঁ, যে কোনো একটা স্যাম্পল যে ডাউনলোড হোয়াইট পেপার বেসড অন বেস্ট প্র্যাকটিস, মনে করো যে একটা ব্যাংকিং সফটওয়্যার তৈরি করা হবে, অথবা একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করা হবে, অথবা একটা ইউনিভার্সিটির আমরা যে আমাদের যে অটোমেশন সফটওয়্যার আছে, সফটওয়্যার আছে এলএমএস এর ভিতরে, ওইটার ভিতরে ওই ধরনের সফটওয়্যার তৈরি করলে ওইটার একটা গাইড বুক তো লাগবে। সেই টাইপের ডকুমেন্টটাকে তৈরি করা, এরকম স্যাম্পল এখানে ক্লিক করলে পাওয়া যাবে। ইভেন আমি মনে হয় ক্লাসে দেখাইছিলাম যে ডাউনলোড করেও দেখা যায় দ্যাট আর দ্য স্যাম্পল। ওই রকম স্যাম্পল আমাদেরকে সংক্ষিপ্ত আকারে তৈরি করতে হবে, লিখতে হবে পয়েন্টস গুলি। এইটা ছিল ফার্স্ট পয়েন্ট। এখান থেকে যেমন এই যে বলছে কোশ্চেন, ওইটার উপরে বেস করে কোশ্চেন দিচ্ছে, ডকুমেন্ট দ্য এসআরএস অফ কলেজ অটোমেশন সিস্টেম বা ব্যাংকিং ম্যানেজমেন্ট, তারপরে হোয়াট ইজ দ্য এসআরএস ইন এনি প্রজেক্ট, হোয়াই উই নিড, তারপরে হুইচ পার্ট অফ এসআরএস ইজ মোর ইম্পর্টেন্ট। এই উপরে 3টা পেজ পড়লে আমার মনে হয় যে 3টা পেজ, বেশি না, 3টা না 4টা পেজ, ল্যাব এক্সপেরিমেন্ট 1 এ 4টা পেজ পড়লেই আমাদের মনে হয় যে নাম্বার 1 এর এক্সপেরিমেন্টটাকে সুন্দর মতো করতে পারবে এবং এই কোশ্চেন গুলিকে অ্যান্সার করতে পারবে। তো এইটা আমাদের মিড টার্মের আগে হয়েছিল। মিড টার্মের পরে আমরা এই যে এক্সপেরিমেন্ট 2 ডেভেলপ ডিএফডি মডেল, এই ডিএফডি মডেল কিভাবে ডেভেলপ করতে হয় সেটার উপর একটা ওভারঅল ডেসক্রিপশন আছে। আমরা এটাকে একটু দেখার জন্য অনুরোধ করছি, একটু জাস্ট ওভারঅল একটু আইডিয়া নিলাম, তারপর নেক্সট ক্লাসে আমরা আরেকটু আলোচনা করব এই 2 এবং এক্সপেরিমেন্ট 3।
দুইটাই ডিএফডি মডেলের উপরে বেস করে। ডিএফডি মানে হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম। আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও, আমাদের কোর্সের মধ্যেও এখানে ডেটা ফ্লো ডায়াগ্রাম, এখানে হচ্ছে সফটওয়্যার ম্যাট্রিক্স এর বাকি পার্টগুলি আর দেখাবো না, আমরা নেক্সট ডেতে চলে যাব সফটওয়্যার রিকোয়ারমেন্টে। যেহেতু প্রজেক্ট প্ল্যানিং এবং রিস্ক ম্যানেজমেন্ট আমাদের হয়ে গেছিল আগেই করা, এই পার্টগুলি কিন্তু ইম্পর্টেন্ট, এবং রিস্ক ম্যানেজমেন্ট থেকে আমাদের মিড টার্মে কোশ্চেন হয় নাই, যদিও এটা পড়ানো হয়েছিল। দিস ইজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমরা এটাকে দেখে নিব। কোকোমো মডেল সম্পর্কে একটু প্রাথমিক আলোচনা হয়েছিল, আরো ডিটেল আলোচনা হবে সামনে। দেন সফটওয়্যারের রিকোয়ারমেন্ট আছে, আর সফটওয়্যার কিছু টুলস নিয়ে আলোচনা করার ছিল। সো এখানে যেরকম আছে, যে সিরিয়াল অনুযায়ী আছে, আমরা আরো কিছু টপিক, আমাদের অ্যানাদার 3 উইকস আছে আই থিঙ্ক, তাই না? কয়টা শুক্রবার পাওয়া যাচ্ছে দেখি, 18 তারিখ, 25 তারিখ, 4 তারিখ। হ্যাঁ, তিনটা হচ্ছে ফ্রাইডে পাচ্ছ, মানে তিনটা ক্লাস আমরা নেক্সটে আরো পাবো। সো হোপফুলি 3টা ক্লাসে আমরা আরো 3টা চ্যাপ্টার করব, এবং এটার উপরে আমাদের সিলেবাস কভার হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফাইনাল পরীক্ষা যেহেতু চলে আসছে, একটু পড়াশোনা করো সবাই। জি স্যার। ওকে, টেক কেয়ার। স্যার আপনাকে আমি একটু আমার প্রজেক্টের ব্যাপারে স্যার আপনাকে একটু ফোন দিতাম স্যার, আপনাকে হ্যাঁ, কল দিব স্যার। জুমার পরে স্যার প্রজেক্টের ব্যাপারে স্যার আপনাকে একটু কল দিব স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার